টোনা, তাড়াতাড়ি তরমুজগুলো তোলা শেষ করতে হবে, না হলে মোড়ল মশাই এসে আবার চারটে কথা শুনিয়ে দিবে। হ্যাঁ কবুতর দাদা, তুমি ঠিক বলেছো। আমাদের তাড়াতাড়ি তরমুজগুলো তুলে আবার মোড়ল মশাইয়ের কাছে নিয়ে যেতে হবে। সকাল গড়িয়ে যে এবার দুপুর হয়ে আসছে। একথা বলে টোনা ও কবুতর দুজনে তরমুজ তুলতে শুরু করে আর তরমুজগুলো তুলে মোরলের কাছে তরমুজগুলো নিয়ে যেতে থাকে। সকাল থেকে তরমুজ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আজ কাউকে তরমুজ নিয়ে যেতেই দেখিনি। তোদের যখন পেয়েছি তখন তোদের তো কিছুতেই তরমুজগুলো নিয়ে যেতে দিব না। আমি সব তরমুজগুলো খেয়ে ফেলবো। কি এ তো রাক্ষসী, এই রাক্ষসী আবার এখানে কি করছে? তবে কি আমাদের আজ রাক্ষসীর হাতে মরতে হবে? টোনা চল, আমরা পালিয়ে যাই, নয়তো আমরা কিছুতে রাক্ষসীর হাত থেকে বাঁচতে পারবো না। একথা বলে টোনা ও কবুতর তরমুজগুলো ফেলে সেখান থেকে পালিয়ে যায় আর রাক্ষসী পেট ভরে তরমুজগুলো খেয়ে নেয়। অন্যদিকে টোনা ও কবুতর মোরলের কাছে গিয়ে হাঁপাতে থাকে। কি হয়েছে? তোরা এভাবে হাঁপাচ্ছিস কেন? আর তোদের তো আজ তরমুজগুলো জমি থেকে তুলে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তোরা খালি হাতে ফিরে এসেছিস। তরমুজ কোথায়? আসলে মোড়ল মশাই, আমরা তরমুজগুলো নিয়ে আপনার কাছে আসছিলাম, তখন হঠাৎ করে পথে একটা রাক্ষসী আমাদের আক্রমণ করে, আর আমরা ভয়ে তরমুজগুলো রেখে সেখান থেকে চলে এসেছি। হ্যাঁ মোড়ল মশাই, আমরা অনেক ভয় পেয়েছিলাম, তাই আর কিছু না ভেবে সেখান থেকে চলে এসেছি। কি, তোরা আমার জমি তরমুজগুলো ফেলে এসেছিস আর এখন রাক্ষসীর কথা বলে আমাকে বোকা বানাতে চাইছিস? তোরা নিশ্চয়ই আমার তরমুজগুলো চুরি করার ফোন দিয়ে এঁটেছিস, তাই না? না মোড়ল মশাই, আমরা কোনো ফোন দিয়ে আটছি না, আপনি আমাদের ভুল ভাবছেন। আমি কোনো কথাই শুনতে চাই না। তোরা যেখান থেকে পারিস আমার জমি তরমুজ নিয়ে আয়, নয়তো তোদের কপালে আজ দুঃখ আছে। মোড়ল মশাই, আমরা গিয়ে দেখছি তরমুজগুলো পাই কি না। এরপর টোনা ও কবুতর আবারও জমিতে যায় আর তরমুজগুলো খুঁজতে থাকে, কিন্তু তারা সেখানে কোনো তরমুজই খুঁজে পায় না। তাই তারা ক্লান্ত হয়ে বাড়ির দিকে যেতে থাকে আর পথেই তারা দেখতে পায় তরমুজগুলো রাক্ষসী খেয়ে ফেলেছে আর মাটিতে খোসাগুলো ফেলে রেখেছে। কি সর্বনাশ কাণ্ড! এখানে তো দেখছি তরমুজগুলো রাক্ষসী খেয়ে ফেলেছে। হ্যাঁ কবুতর দাদা, তাই তো দেখছি। এখন আমরা কি করব? মোড়ল মশাই তো আমাদের কোনো কথাই বিশ্বাস করছে না। এখন আমরা মোড়ল মশাইকে তরমুজগুলো ফিরিয়ে দিব কি করে? আমার যে এবার ভীষণ চিন্তা হচ্ছে কবুতর দাদা। টোনা, আমরা মোড়ল মশাইকে গিয়ে যদি বলি আমরা তরমুজগুলো পাইনি, তাহলে তো উনি আমাদের অনেক বড় শাস্তি দিবে। এখন আমরা কি করব কিছুই যে বুঝতে পারছি না রে। এসব কথা ভেবে টোনা ও কবুতর কান্না করছিল। তখন সে পথ দিয়ে এক সাধু বাবা যাচ্ছিল। সাধু বাবা তাদের কান্না দেখে বলতে থাকে, কি হয়েছে তোদের? তোরা এভাবে কাঁদছিস কেন? তোরা কি কোনো বিপদে পড়েছিস? হ্যাঁ সাধু বাবা, আমরা অনেক বড় বিপদে পড়েছি। এরপর টোনা সাধু বাবাকে সব কথা খুলে বলে আর সব শুনে বলতে থাকে, আহারে, তোরা তো দেখছি সত্যি বড় বিপদে পড়েছিস। তবে তোরা চিন্তা করিস না, আমি তোদের সাহায্য করব। আমি তোদের কিছু তরমুজের বীজ দিচ্ছি, তোরা এই বীজগুলো রোপণ করিস। এই বীজ থেকে অনেক বড় বড় তরমুজ হবে, কারণ এগুলো কোনো সাধারণ তরমুজের বীজ নয়, এগুলো হলো জাদুর বীজ। সাধু বাবা, আপনি আমাদের সাহায্য করবেন? হ্যাঁ, আমি তোদের সাহায্য করব। এই নে তরমুজের বীজ। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আমাদের সাহায্য করার জন্য। এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে টোনা তরমুজের বীজ রোপণ করার জন্য মোরলের জমিতে যাওয়ার জন্য তৈরি হয়। এ কি টোনা, তুমি আবার এত সকালে কোথায় যাচ্ছো?
টুনি, তুমি তো জানো কাল কি হয়েছে। এখন আমি যদি বাড়িতে বসে থাকি তাহলে তো মোড়ল মশাই খেপে যাবে। তাই আমি কবুতর দাদার বাড়িতে যাচ্ছি। কবুতর দাদাকে নিয়ে একটু জমিতে যাব, তরমুজের বীজ রোপণ করতে হবে। ও আচ্ছা, যাও তবে। এরপর টোনা কবুতরের বাড়িতে যায় আর কবুতরকে নিয়ে মোরলের জমিতে গিয়ে তরমুজের বীজ রোপণ করে। আর বীজ রোপণ করার সাথে সাথেই তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ তরমুজের বীজ রোপণ করার সাথে সাথে তরমুজের গাছ হয় আর গাছে অনেক বড় বড় তরমুজও ধরে যায়। এ কি কবুতর দাদা, আমরা তো এক্ষুনি তরমুজের বীজ রোপণ করলাম, তাহলে এক্ষুনি এত বড় বড় তরমুজ হলো কি করে? টোনা, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কি সাধু বাবা ঠিক কথাই বলেছিল এগুলো জাদুই তরমুজ বীজ? হ্যাঁ কবুতর দাদা, তাই হবে। যাক, ভালোই হয়েছে। এবার তরমুজগুলো তুলে মোড়ল মশাইকে দিয়ে আসতে হবে। মোরল মশাই, এই নিন আপনার জমির তরমুজ। তোরা তরমুজ নিয়ে এসেছিস, কিন্তু তোরা না বলেছিলি তরমুজগুলো রাক্ষসী খেয়ে ফেলেছে? তাহলে এগুলো তোরা কোথায় পেয়েছিস? মোড়ল মশাই, তরমুজগুলো সত্যি সত্যি রাক্ষসী খেয়ে ফেলেছে, কিন্তু পরে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। কি আশ্চর্য ঘটনা, বল দেখি। এরপর টোনা মোরলকে সব কথা খুলে বলে আর সব শুনে মোরল বলতে থাকে, কি বলছিস তোরা? একদিনে এত বড় তরমুজ হয়েছে, এমন কথা তো আমি আমার জন্মেও শুনিনি। এই তরমুজে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। এই তরমুজ খেয়ে যদি কেউ অসুস্থ হয় তার ভার কে নিবে শুনি? না না মোরল মশাই, এই তরমুজ খেলে কেউ অসুস্থ হবে না। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না। এগুলো ভালো তরমুজ, আপনি বিক্রি করে দেখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তবে তোরা এই তরমুজগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আয়। মোরলের কথা মতো টোনা ও কবুতর তরমুজগুলো বাজারে নিয়ে যায় আর বিক্রি করতে থাকে। টোনা, আমাকে দুটো তরমুজ দে তো দেখি। আর তরমুজে কোনো বিষাক্ত সার দেসনি তো? না তোতা দাদা, তরমুজে কোনো বিষাক্ত সার দেওয়া হয়নি। তুমি একবার খেলে আবার খেতে চাইবে গো। ও আচ্ছা, তাহলে দুটো তরমুজ দে তো দেখি। এই নাও তোতা দাদা, তোমার তরমুজ। এরপর তোতা তরমুজ নিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবেই দেখতে দেখতে টোনা ও কবুতর সব তরমুজ বিক্রি করে ফেলে আর মোরলকে গিয়ে সব টাকা দিয়ে দেয়। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে বনের পাখিরা মোরলের বাড়িতে আসে। মোরল মশাই, আপনার জমির তরমুজগুলো অনেক মজার ছিল, তাই আমরা আপনার জমি থেকে কিছু তরমুজ নিতে চাই। তোমরা সত্যি বলছো সবাই? তোমরা আরো তরমুজ নিতে চাও? তোমরা চিন্তা করো না, টোনা আর কবুতর তোমাদের বাড়িতে গিয়ে তরমুজ দিয়ে আসবে। এখন তোমরা বাড়িতে ফিরে যাও। মোরলের কথা মতো বনের সব পাখি যে যার বাড়িতে চলে যায় আর টোনা ও কবুতর সবার বাড়িতে গিয়ে গিয়ে তরমুজ দিয়ে আসে। আর তরমুজ বিক্রি করে মোরলের অনেক লাভ হয়, তাই মোরল অনেক খুশি হয়ে যায়। টোনা ও কবুতর, আজ আমি অনেক খুশি। তোদের জন্য আমি অনেক লাভবান হতে পেরেছি। তাই আমি চাই তোদের আগের ঘরটা ভেঙে ফেলে দিব আর তরমুজ দিয়ে নতুন করে তোদের 2 তলা তরমুজ ঘর বানিয়ে দিব। কি বলছেন মোড়ল মশাই? আপনি আমাদের 2 তলা তরমুজ ঘর বানিয়ে দিবেন? সে তো অনেক বড় খুশির খবর। হ্যাঁ, আমি তোদের 2 তলা তরমুজ ঘর বানিয়ে দিব। এরপর মোরল টোনা ও কবুতরকে 2 তলা তরমুজ ঘর বানিয়ে দেয় আর 2 তলা তরমুজ ঘর পেয়ে তারা দুজনে অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে তারা 2 তলা তরমুজ ঘরে সুখে দিন কাটাতে শুরু করে। টোনা, টোনা, ঘুমিয়েছো? ওঠো না, দেখো আজ রাতে বেশ গরম পড়েছে। মনে হচ্ছে বনে খুব জোরে বৃষ্টি হবে। আমি ছোটবেলায় ঠাকুমার কাছে শুনেছি, যখন খুব গরম পড়ে তার পরপরই অনেক বৃষ্টি হয়। শোনো না, বলছি কি, আমাদের বেগুন ক্ষেতের বেগুন গাছগুলোতে তো
অনেক বেগুন ধরেছে। বৃষ্টির জলে ডুবে যাওয়ার আগেই এই রাতে বেগুনগুলো তুলে আনি। টোনা, ওঠো না টোনা। এই রাত বিরাতের নতুন কি ঢং ধরলে টুনি? সারা বন খরার কারণে পুড়ে যাচ্ছে, আর এই মৌসুমে তুমি বৃষ্টি কোথায় পেলে? হ্যাঁ, তোমার কি মাথা পাগল হয়ে গেছে? এই রাতের বেলা বেগুন তুলতে যেতে চাইছো? বেশি ঘ্যান ঘ্যান না করে ঘুমিয়ে পড়ো তো এখন, আর আমাকেও ঘুমাতে দাও। আমি কি সাধে ঘ্যান ঘ্যান করছি টোনা? সবার জমি থেকে আমাদের বেগুনের জমিটা নিচু, অল্প একটু বৃষ্টি হলেই তো হাঁটু পানি জমে যায়, আর প্রতিবার সব বেগুন নষ্ট হয়ে যায়। চলো না, যা বেগুন হয়েছে সব তুলে আনি। টোনা, এই টোনা। টুনি টোনার কোনো সারা শব্দ পায় না। দেখে টোনা মহা শান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছে। টুনিও আর কোনো উপায় না পেয়ে টোনার পাশে শুয়ে পড়ে। এদিকে গভীর রাতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। পরের দিন সকালবেলা বৃষ্টি থেমে গেলেই টুনি তাড়াতাড়ি বেগুন খেতে যায়, আর গিয়ে দেখে তার পুরো বেগুন খেতে হাঁটু অব্দি পানি উঠেছে। তা দেখে টুনি বলে, হায় 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 রে, এ কি হলো আমার? পুরো বেগুন জমিতে তলিয়ে গেছে পানির নিচে। আমার অলস স্বামী টোনাকে কাল রাতে এত করে বললাম চলো বেগুন তুলে নিয়ে আসি, কিছুতেই আমার কথা শুনলো না। এ কি হাল হলো আমার? সব বেগুন যে জলের তলায় ডুবে গেছে। হায় রে, বৃষ্টির পানির কারণে তো সব বেগুন পচে গেছে, একটা বেগুনও ভালো নেই। আমার বেগুন খেতে যে হাঁটু পর্যন্ত পানি উঠেছে, এই পানি শুকাতে তো বেশ কিছুদিন লাগবে। ততদিন আমি বাজারে কি বিক্রি করব, আর কি খেয়ে বা বাঁচবো? এই বেগুন বিক্রি করে যা টাকা পাই তা দিয়েই তো সংসার চালাই। আমার অলস স্বামী তো সারা দিন শুয়ে বসেই দিন কাটাবে, তার এসব কোনো চিন্তা ভাবনাই নেই। এ কথা বলে টুনি পচে যাওয়া বেগুন গাছগুলো তুলে তুলে ফেলে দিতে থাকে, আর আধ পচা বেগুনগুলো নিয়ে বাড়ি চলে আসে। বেগুন বাজারে বিক্রি করতে না পারাতে টুনির সংসারে অভাব নেমে আসে। একদিন টুনি বারান্দায় বসে এই অভাব কিভাবে কাটাবে তার চিন্তা করছিল। এমন সময় টুনির আঙিনায় রাখা এক হাড়ির দিকে নজর যায়। সেই হাড়িতে টুনি অনেকদিন আগে কিছু বীজ রেখেছিল, আর বৃষ্টির পানি পেয়ে সেই বীজ থেকে চারা গজিয়েছে। তা দেখে টুনির মাথায় বুদ্ধি আসে। আরে বাহ, আমি তো একটা বুদ্ধি পেয়েছি। আচ্ছা, এই হাড়ির মতো যদি আমি অনেকগুলো হাড়ি কিনি আর সেই হাড়িতে মাটি দিয়ে সেখানে বেগুন বীজ রোপণ করি, তাহলে তো আমার আবার বেগুন গাছ হবে হাড়ির মধ্যে। কিন্তু এতগুলো হাড়ি বাড়িতে রাখবো কোথায় আমি? আমার আঙ্গিনায় তো জায়গাই নেই। এ কথা বলে টুনি আবার ভাবতে থাকে, আর টুনির মাথায় এক দারুণ বুদ্ধি আসে। আরে, আবার একটা বুদ্ধি পেয়েছি আমি। আমার বেগুন খেতে তো এখনো হাঁটু অব্দি পানি আছে। সেই পানির উপর যদি আমি কলা গাছের বড় এক ভেলা তৈরি করি, আর সেই ভেলার উপর সারি সারি করে হাঁড়িগুলো রেখে সেই হাঁড়ির ভিতর মাটি দিয়ে সেখানে বীজ রোপণ করলেই তো সব সমস্যার সমাধান হয়ে গেল। আমার বেগুন খেতে হাঁটু পানি কেন, গলা অব্দি পানি থাকলেও আর কোনো ক্ষতি নেই। যেই ভাবা সেই কাজ। টুনি বাজার থেকে বেশ কয়েকটি মাটির হাঁড়ি আর কিছু বেগুনের বীজ কিনে নিয়ে আসে, আর তার বেগুন ক্ষেতের পানির উপর কলা গাছ কেটে ভেলা বানিয়ে সেই ভেলার উপর সারি সারি করে মাটি ভর্তি হাঁড়িগুলো সাজিয়ে সেই হাঁড়ির ভেতর বেগুনের বীজ রোপণ করে। এসব কি করছো টুনি তুমি? এসব ফালতু বুদ্ধি তুমি কোথায় পেলে? কোনোদিন দেখেছো হাঁড়িতে বীজ রোপণ করলে সেই বীজ থেকে গাছ হয়? এইসব কাজ ছেড়ে বাড়ির কাজে মন দাও। আমি ফালতু কাজ করি আর যাই করি, একটা বুদ্ধি বের করে তো অভাবের সংসার টানার ব্যবস্থা তো করছি, তাই না? আর তুমি কি করছো? সারা দিন বাড়িতে বসে গন্ডে বিন্ডে গিলছো আর পড়ে পড়ে ঘুমাচ্ছো। সংসার নিয়ে কোনো চিন্তা আছে কি তোমার? আমি তোমার স্বামী হই টুনি, তুমি আমাকে সব সময় সম্মান করার বদলে অপমান করছো। আরে দেখবো দেখবো তোমার এমন অযথা বুদ্ধিতে কেমন বেগুন গাছ গজায়। তুমি আমাকে হাসালে টুনি। বেগুন খেতে হাঁটু অব্দি জল জমেছে, সেই জলের উপর ভেলা বানিয়ে হাঁড়িতে আবার বেগুন চাষ করছে। বনের সবাই তোমার এমন কাণ্ড দেখে হাসাহাসি করবে, বুঝেছো? এ কথা বলে টোনা বাড়ি চলে যায়, আর টুনি টোনার এমন উপহাসের কোনো উত্তর না দিয়ে আপন মনে তার কাজ করতে থাকে।
এরপর বেশ কিছুদিন কেটে যায়। এই তো আমার হাঁড়িতে বেগুনের চারা গজিয়েছে। বাহ, আমার বুদ্ধিটা কাজে লেগেছে তাহলে। আমাকে আরো যত্ন করতে হবে। পরিশ্রম করে যখন এতটুকু সাফল্য পেয়েছি, এর চেয়ে বেশি পরিশ্রম করলে আরো সাফল্য আসবে। এভাবে ধীরে ধীরে টুনির বেগুনের চারা বড় হয়ে বেগুন গাছে রূপান্তরিত হয়। আর মাটিতে বেগুন গাছের থেকে হাড়ের বেগুন গাছে অনেক বেগুন ধরে। হায় ঈশ্বর, এবার আমার উপর তুমি মুখ তুলে তাকিয়েছো। বেশ ভালো বেগুন হয়েছে আমার কাছে। আসলে বিজ্ঞানীরা ঠিকই বলে, যত পরিশ্রম তত সাফল্য। খুব ভালো লাগছে আমার বুদ্ধিটা কাজে লেগেছে। আমার হাঁড়িতে বেগুনের চারা কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর বেগুনের ফলন হয়েছে। এ কথা বলে টুনি হাসি মুখে বেগুন গাছ থেকে বেগুন তুলে নেয় আর বাজারে বেগুন বিক্রি করতে থাকে। এভাবে টুনি বেগুন বিক্রি করে অনেক টাকা লাভ করে আর বেশ উন্নতিও হয় তার। বনের সব পাখিরা টুনির এমন নতুন বেগুন চাষ পদ্ধতি দেখতে আসে আর টুনির এমন সাফল্যের কথা শুনে বেশ প্রশংসাও করে। মিসেস টুনি বাড়িতে আছেন? একটু বাইরে আসুন, আপনার সাথে আমি দেখা করতে এসেছি, একটু বাইরে আসুন। টুনি অচেনা একজনের কণ্ঠ শুনে বাইরে আসে আর ইগলকে দেখে বলে, আপনি কি সাহেব? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে খুঁজছেন কেন? আমি কি করেছি? মিসেস টুনি, আমি আর ডিজিটাল কৃষি সংস্থা থেকে এসেছি। আপনার এমন নতুন বেগুন চাষ পদ্ধতি দেখে আমি বেশ খুশি হয়েছি। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় বটে। আপনি কিভাবে বেগুন জমিতে হাঁটু পানি জমে যাওয়ার পরেও বুদ্ধি করে এমন চাষ পদ্ধতি প্রয়োগ করলেন, তা সত্যি প্রশংসার দাবিদার। এত ভালো একটা পদ্ধতি বের করার জন্য আপনাকে 50,000 টাকা পুরস্কার হিসেবে দিতে চাই। আপনি আমাদের আগামী দিনের সফল কৃষক। সত্যি আপনারা আমাকে পুরস্কার দিবেন? কি ভাগ্য আমার! আমার তো আজ খুব খুশি লাগছে। আমার পরিশ্রম আজ সার্থক। এরপর টুনি আর ডিজিটাল কৃষি সংস্থার পক্ষ থেকে 50,000 টাকা পুরস্কার পায় আর সেই টাকা দিয়ে টুনি বেগুন চাষের এমন পদ্ধতি আরো প্রয়োগ করে। এদিকে টুনির এমন হাড় ভাঙ্গা খাটুনি আর সাফল্য দেখে টোনা মনে মনে তার উপহাস আর অলসতার জন্য অনুশোচনা করতে লাগে। তারপর টোনাও টুনির কাছে সহযোগিতা করতে থাকে। তারপর থেকে টুনির বেগুন খেতে হাঁটু পানি জমলেও তাদের আর কোনো চিন্তা থাকে না। ভাসমান বেগুন চাষ করে তার সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রহিমপুর বনে বিন্দু তার বোনের মেয়ে টিংটিং এর সাথে বসবাস করত। কই রে টিংটিং, তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়। দেখে যা, তোর জন্য আজ বাজার থেকে আমি কি নিয়ে এসেছি। টিংটিং, ও টিংটিং। টিংটিং বিন্দু মাসির ডাক শুনে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে। কি হয়েছে মাসি, ডাকছো কেন? কি এনেছো আমার জন্য? ওমা মাসি, তুমি আমার জন্য তরমুজ এনেছো? মাসি, ও মাসি, তুমি জানলে কি করে গো আমার তরমুজ খেতে ইচ্ছে করছে? তুমি তো দেখছি আমার মনের কথা সব বুঝতে পারো মাসি। আরে পাগলি মা আমার, সেই ছোট্টবেলা থেকে কোলে পিঠে করে তোকে বড় করে তুলেছি, আর বলছিস কিনা তোর মনের কথা বুঝতে পারবো না? হয়েছে হয়েছে, পাকা পাকা কথা না বলে তাড়াতাড়ি তরমুজটা কেটে খাতো। বাইরে যা গরম পড়েছে না, এই তরমুজ খেলে তোর শরীর একদম ঠান্ডা হয়ে যাবে। মাসি, কিছুক্ষণ আগে আমি ভাত খেলাম, এখন আর এই তরমুজ খাবো না গো। তুমি এই তরমুজ ঘরে রেখে দাও, কাল সকালে আমি কেটে খাবো, কেমন? ঠিক আছে, তাহলে কালকেই খাস এই তরমুজ। এ কথা বলে বিন্দু ঘরের ভিতর তরমুজটা রেখে দেয়। এভাবে সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। এদিকে রাত যত গভীর হতে থাকে, ঘরে থাকা তরমুজ তত বড় হতে থাকে। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায়। সকালবেলা বিন্দু আর টিংটিং গতকালের আনা তরমুজ দেখে ভীষণ অবাক হয়ে যায়। হায় হায়, এ আমি কি দেখছি? এক রাতের মধ্যে তরমুজটা এত বড় হলো কি করে? কাল তো আমি একটা ছোট্ট তরমুজ এনেছিলাম।
মাসি মাসি এ কোনো রাক্ষসের তরমুজ নয় তো? চলো মাসি, এই তরমুজটা আমরা এক্ষুনি কেটে দেখি। কেটে দেখলেই তো বুঝতে পারবো এই তরমুজের ভিতরে কি আছে, যার কারণে এক রাতের মধ্যে তরমুজটা এত বড় হয়ে গেল। না মা, এই তরমুজ আমি কাটবো না। এক রাতেই তরমুজ যখন এত বড় হয়েছে, নিশ্চয়ই এই তরমুজের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি দেখতে চাই বড় হতে হতে এই তরমুজ কি আকার ধারণ করে। বিন্দু মাসির এমন কথা শুনে টিংটিং আর কিছু বলে না। এভাবে দুদিন কেটে যাবার পর হঠাৎ করে বনের মধ্যে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আর ঝড়ের কারণে বিন্দুর ছোট্ট কুড়ে ঘর তাল সামলাতে না পেরে বাতাসে উড়ে চলে যায়। মাসি ও মাসি, আমি আর এই বৃষ্টির মধ্যে ভিজতে পারছি না গো মাসি। আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে বৃষ্টির মধ্যে ভিজতে থাকলে তো আমি মরে যাব মাসি। চলো না মাসি, আমরা অন্য কোথাও গিয়ে আশ্রয় নেই। মারে মা টিংটিং, তুই তো জানিস এই দুনিয়ায় আমাদের কোনো আত্মীয় স্বজন নেই। আর এই ঝড় বৃষ্টির সময় কে আমাদের তার বাড়িতে আশ্রয় দিবে? হায় ঈশ্বর, কেন তুমি প্রতিবার এমন গরিবদের উপরই ভাগ্যের পরীক্ষা নাও? এখন আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? বিন্দু মাসি যখন এমন ভাবে কান্না করছিল, ঠিক সেই সময় বিন্দু মাসির আনা সেই তরমুজ থেকে অনেক আলো বেরোতে থাকে। আর তরমুজের গায়ে চোখ মুখ প্রকট হয়। তরমুজ বিন্দু মাসিকে বলে ওঠে, আহারে, তোমরা বৃষ্টিতে ভিজে ভীষণ কষ্ট পাচ্ছ, তবে চিন্তা করো না, আমি তোমাদের সাহায্য করব। তরমুজের এমন কথা শুনে বিন্দু মাসি আর টিংটিং ভীষণ ভয় পেয়ে যায় আর অবাক হয়ে বলে, এ কি আশ্চর্যজনক ব্যাপার! তরমুজ কিভাবে কথা বলছে? হায় হায়, এটা কোনো দানব তরমুজ নয় তো? না গো, আমি কোনো দানব তরমুজ নই। আমাকে দেখে তোমরা ভয় পেও না। আমি হলাম এক জাদুই তরমুজ। কৃষক আমার সম্পর্কে না জেনে তোমার কাছে বিক্রি করে দিয়েছে। আর তুমিও আমাকে এখন পর্যন্ত কাটুনি, তাই আমি এখনো জীবিত আছি গো। তোমরা এইটুকু সময় দেরি করাতে আমি বড় হয়েছি আর পূর্ণশক্তি লাভ করেছি। তোমাদের কোনো ভয় নেই। এই দুর্দশার দিনে আমি তোমাদের সাহায্য করব। তুমি তো একটা তরমুজ, তুমি আমাদের কি করে সাহায্য করবে? তোমার তো কিছুই নেই, কি দিবে তুমি আমাদের? আমার কিছু নেই, তবে আমার জাদু আছে জানো। শোনো, তোমাদের ঝড়ে তো ঘর উড়ে গেছে। আমি এক্ষুনি একটা তরমুজ বাড়ি হয়ে যাচ্ছি। আর সেই বাড়ি কোনো সাধারণ তরমুজ বাড়ি নয়। আর সেই তরমুজ বাড়ির মধ্যে অনেক সোনা দানা আর খাবারও থাকবে। এই কথা বলার সাথে সাথে সেই জাদুই তরমুজ একটা তরমুজ বাড়িতে পরিণত হয়। আর সেই বিশাল বড় তরমুজ বাড়ি দেখে বিন্দু মাসি আর টিংটিং ভীষণ অবাক হয়। এরপর বিন্দু মাসি তার তরমুজ বাড়ির ভিতরে ঢুকে দেখে সত্যি সত্যি তরমুজের কথা মতো তরমুজ বাড়ির ভিতর সোনা দানা খাবার দিয়ে ভর্তি। ওরে টিংটিং, দেখ দেখ, এ তো দেখছি আমাদের স্বপ্নের তরমুজ বাড়ি। এতদিন পর ঈশ্বর বুঝি আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে। আমাদের আর কোনো অভাব থাকবে না রে। এরপর বিন্দু মাসি তার তরমুজ বাড়ি দিয়ে অনেক উন্নতি করতে থাকে আর টিংটিংকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। এদিকে বনের সব পাখিরা বিন্দু মাসির এমন তরমুজ বাড়ি দেখে হাসাহাসি করতে থাকে। একদিন বিন্দু মাসির তরমুজ বাড়ি দেখতে কাকুলি কাকা আসে। কি রে বিন্দু, তোর এই তরমুজ বাড়িতে কেমন দিন কাটছে? শুনেছি তুই নাকি বেশ বড়লোক হয়ে উঠেছিস। তা কোথা থেকে এই তরমুজ বাড়ি পেলি রে? আমাদেরও একটু বল, আমরাও তোর মতো একটু বড়লোক হই। আগে অন্যের বাড়িতে কাজ করে খেতি, এখন তো দেখছি তোর দেখাই পাওয়া যায় না। কপাল বুঝেছিস, সবই কপাল। এই তরমুজ বাড়ি আমি কোথাও পাইনি গো, ঈশ্বর আমাকে দয়া করে দিয়েছে। তা তুমি এই তরমুজ বাড়ি দেখতে এসেছো নাকি ফোড়ন কাটতে এসেছো বলো তো? ফোড়ন কেন কাটবো শুনি? এমনিতেই দেখতে এসেছিলাম, দেখা শেষ চলে যাচ্ছি। আমি বুঝি না বাপু, ঈশ্বর কেন যে আমাদের চোখে দেখে না? তাহলে আমরাও এমন তরমুজ বাড়ি পেতাম। এই কথা বলে কাকুলি বিন্দুর তরমুজ বাড়ি দেখে চলে যায়। বিন্দুর তরমুজ বাড়িটা দেখতে তো বেশ ভালোই। যে করেই হোক ওই তরমুজ বাড়ি আমাকে হাসিল করে নিতেই হবে। শুনেছি ওই তরমুজ বাড়ির ভিতরে নাকি অনেক সোনা আছে। একবার যদি ওই সোনা পেয়ে যাই তাহলে আমার বড়লোক হওয়া আর আটকায় কে? ওই তরমুজ বাড়ির সোনা আমার চাই চাই।
আজ রাতে এই বিন্দুর ওই তরমুজ বাড়িতে আমি চুরি করতে যাব। এ কথা বলে কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর বনের মধ্যে রাত নেমে এলে কাকুলি কাক চুপি চুপি বিন্দুর তরমুজ বাড়িতে আবার যায়। তারপর ধীর পায়ে কাকুলি তরমুজ বাড়ির ভেতরে ঢোকে। কাকুলি ভেতরে ঢুকে দেখতে পায় বিন্দু তার বোনের মেয়েকে নিয়ে মহা শান্তিতে ঘুমাচ্ছে। আর তরমুজ বাড়ির চারিদিকে যেখানে সেখানে সোনা ছিটিয়ে ছিটিয়ে আছে। ঘুমা ঘুমা বিন্দু, মহা শান্তিতে ঘুমা। তোর ঘরে যত সোনা আছে সব আমি বস্তা বন্দি করে নিয়ে যাব। একটা সোনা ওই তরমুজ বাড়ির মেঝের উপর ফেলে রাখবো না। আর এই সোনা দিয়ে আমি অনেক বড় লোক হয়ে যাব। এ কথা বলে কাকুলি তরমুজ বাড়ির মেঝের মধ্যে থেকে যেমনি একটা সোনার হার হাতের মধ্যে তুলে নেয়, তখনই সেই হারটা সাপ হয়ে যায়। তা দেখে কাকুলি ভীষণ ভয় পেয়ে যায় আর সাপটা হাত থেকে ঝটকা মেরে ফেলে দেয়। ওরে বাবা রে, এই যে দেখছি আমি, সোনা কোথায় গেল? সব সোনা তো সাপ হয়ে কিলবিল করছে। যখন তখন আমাকে ছবল মারতে পারে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। দরকার নেই বাবা, আমার এসব সোনার আর দরকার নেই। আগে আমার জীবন নিয়ে পালিয়ে যাই। এ কথা বলে কাকুলি কাক ভয় পেয়ে তাড়াতাড়ি বিন্দুর তরমুজ বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে তরমুজ বাড়ির সব সাপ আবার সোনা হয়ে পড়ে থাকে। পরের দিন সকালবেলা বিন্দু রাতের বেলার কোনো ঘটনাই বুঝতে পারে না, আর তার বোনের মেয়ে টিংটিং এর সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।